মেয়েটা তো কোনো দোষ করেনি। মেয়েটাকে বছরে একটা দিন বাড়িতে ডেকে দুটো ভালো মন্দ খাওয়ালে তো তোমার জাত যাবে না বউ। পাশের বাড়ি দূর সম্পর্কে বিদ্যা খালার শাশুড়ির কথাগুলো কর্ণকুহে পৌঁছাতেই হাত থেমে যায় জাহিদা। এক পলক খালা শাশুড়ির মুখের দিকে তাকিয়ে পুনরায় চপিং বোর্ডে পেঁয়াজ কুচি করতে থাকে। পোলাওটা হয়ে এসেছে, এখন ব্রেস্তা ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলল। মৃধা ম্যানশনে আজ বিরাট আয়োজন। এবারে করতে জাহিদা আনামের বাপের বাড়ি থেকে হুট করে মেহমান এসেছে, তাদের জন্য ভালো মন্দ খাবার দাবারের ব্যবস্থা করেছে। সকাল থেকে রান্নাঘরে ভীষণ ব্যস্ত কদমতলা হাই স্কুল বাংলা শিক্ষিকা জাহিদা আনাম। আজ 12 শনিবার, তাই ছুটির দিন। জাহিদার প্রতিবেশী মুরব্বী আবারও বলে ওঠে, যা করা ওর মা করেছে তোমার লগে। দোলা তো কিছু করে নাই। মাইয়াডা কত ভালো, কত নরম, সহজ সরল না। বাপের রক্ত পাইছে না মাইয়ে। ওর সাথে তুমি সব সময় এমন করো কেন? শুনছি হোস্টেলে পড়ে থাকে, সৎ মায়ের যন্ত্রণায় বাড়িতে গিয়েও থাকতে পারে না ঠিকঠাক। ওর আপন বলতে আর কেউ আছে? জামানও বেঁচে নেই, তুমি একমাত্র মামি। একটু আদর করলে কি হয়? জাহিদা উত্তেজিত হয় না, শুধু হাতের গতি থামিয়ে দিয়ে বলে, কি বলেন তো খালা? কালসাপের পেটে থেকে সব সময় কালসাপই বের হয়। কখনো দেখেছেন কালসাপের পেট থেকে বিড়াল ছানা বের হতে? আমি এটা বিশ্বাস করি। আর কি যেন বললেন, আদর করি না কেন? ওর মা বিয়ের পর থেকে আমার জীবন নরক বানিয়ে রেখেছিল। মিলা ননদ ছিল না আমার, ও মা আমার জন্য ছিল জম। প্রতিটা দিন কি অমানুষিক নির্যাতন চালিয়েছিল আমার ওপর। আমার ননদ শাশুড়ি মিলে জারিফ জাহিনের বাবার পরে থাকতো বিরাসে, আর এখানে ননদ শাশুড়ির অত্যাচারে এক একটা দিন কত কষ্টে কাটিয়েছি। যাই হোক, তিনজন মানুষেরই কেউ এখন জীবিত নেই। তাদের সম্পর্ক ভালো খারাপ বলার ইচ্ছে নেই, শুধু ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না। এটা সত্যি, ওকে দেখলে ওর মায়ের কথা মনে পড়ে যায় আমার, যে সুযোগ পেলেই আমার চুলের মুঠি ধরতো। জারিফের বাবাকে দিয়ে আমার মা খাওয়াতো। ওই মেয়েটাকে দেখতে পারি না আমি। ও একবারেও ওর মায়ের মতো দেখতে, যা আমাকে আরো রাগিয়ে দেয়। জারিফ থমকে দাঁড়ায়। মায়ের কথাগুলো তার ঘর থেকে শোনা যাচ্ছিল, তবুও সে এখানে এসেছিল শুনতে। মায়ের চেঁচামেচির কেন্দ্রবিন্দু দোলাই কিনা। তার ধারণা ঠিক, দোলা নাম ছাড়া অন্য কারোর নাম উঠল মা এতটা রিয়াক্ট করে না। সে চুপচাপ খাবার টেবিলের ওপর থেকে গ্লাস নিয়ে ওয়াটার ফিল্টার থেকে পানি ঢেলে নেয়। বাড়ি ভর্তি মেহমান, সবাই জারিফের নানা বাড়ি থেকে। দাদা বাড়ি কাউকে তার মা কখনো বাড়িতে ডাকে না। বলতে গেলে জারিফের বাবা জামান মৃধা মৃত্যুর পর সম্পর্ক চুকোপুকে দিয়েছে সবার সাথে তাদের। পানি খেয়ে জারিফ মাথা ঘুরিয়ে এক পলক তার মায়ের মুখের দিকে তাকায়। জাহিদা তখনও বকবক করে যাচ্ছে। পাশের বাড়ি জেবুন্নেসা দাদিকে শুনিয়ে যাচ্ছে দোলার প্রতি তার বিতৃষ্ণার ঠিক কতখানি। জারিফ একটা গভীর নিঃশ্বাস ফেলে মায়ের থেকে চোখ সরিয়ে নেয়। দোলাকে এ বাড়িতে একবেলা ভালোবেসে দাওয়াত করে খাওয়াতে মায়ের কত আপত্তি। যখন জারিফ কি কোনো একদিন মাকে বলল, মা আমি দোলাকে বিয়ে করতে চাই, তখন তখন কি করবে জাহিদ? আনাম সেই দিন তো বেশি দেরি নেই, শুধু জারিফের চাকরিটা পাওয়ার অপেক্ষায়। জারিফ আর দোলা দুজনে আপন মামাতো ফুফাতো ভাই বোন। জাহিদে বেগম তার শাশুড়ি আর ননদের কথা উল্লেখ করছিল। জাহিদা শাশুড়ি ননদ স্বামী এই তিনজনই এখন মৃত, আর ননদের মেয়ে দোলা এখন সৎ মা আছে। সে ফজলুন্নেছা ছাত্রীনিবাসে তিনতলায় 304 নাম্বার ঘরটায় দোলার কাছে একটা ছোটখাটো সুখের রাত। হতে পারে এই হোস্টেলের ট্যাঙ্কিতে সবসময় পানি থাকে না,
হতে পারে এই হোস্টেলের মিলে শাক ভাজিতে পোকা পাওয়া যায়, হতে পারে সপ্তাহ একদিন মাংস কপালে জোটে, তাও পোল্ট্রি মুরগি, যাতে কখনো কখনো মুরগি খুঁজে পাওয়া যায়। কিন্তু এখানে এই নিরিবিলিতে সে শান্তিটুকু পাওয়া যায়, যা বাবার বাড়িতে দোলা পায় না। এই যে এখন পিরিয়ডের পেট ব্যথা নিয়ে চিত হয়ে হাত পা ছড়িয়ে দোলা শুয়ে আছে, কেউ এসে এখন দোলাকে শুনিয়ে শুনিয়ে বলবে না সারাদিন শুয়ে থাকে, সব সব কাজ আমাকে একাই করতে হয়। সৎ মায়ের মার খেলেও দোলা এতটা কষ্ট হয় না, কিন্তু ভদ্রমহিলা হাতে না মেরে দোলাকে মুখে মারে, কথার বানে দোলাকে কষ্ট দেয় বেশি। পিক পিক যান্ত্রিক আওয়াজ তুলে ফোনটা কাঁপতে বিছানার উপরে। দোলা টিউশনি করাতে গিয়েছিল সকাল, তখন ভাইব্রেশন মোডে ফেলে রেখেছিল ফোনটাকে। নিরিবিলি ক্যামেরায় হঠাৎ যান্ত্রিক আওয়াজটা দোলাকে চমকে দেয়, মনে করিয়ে দেয় জারিফের বলা ওই গল্পটা। একটা ছাত্রীনিবাসে একটা কামরায় দুজন বান্ধবী থাকতো। একবার ঈদের ছুটিতে যখন সবাই হোস্টেলে ছেড়ে যায়, যার বাড়ি চলে গিয়েছিল, তখন থেকে গিয়েছিল ওই বান্ধবী দুজন। গভীর রাতে যখন দুজনের মধ্যে একজন হোস্টেলে ওয়াশরুমে যায়, তখন দেখতে পায় ওপার থেকে দুটি লম্বা লম্বা টকটক লাল রঙের পা ধীরে ধীরে নিচে নামছে। মেয়েটা আতঙ্কে একটা বিকট শব্দ দিয়ে ছুটে যায় তার বান্ধবীর কাছে। মেয়েটার সেই বান্ধবী তাকে আগলে নিয়ে বলে, কি হয়েছে দোস্ত, এমন করছিস কেন? তখন মেয়েটা কাঁদতে কাঁদতে সেই লাল রঙের পা দুটির কথা তার বান্ধবীকে জানায়। সবটা শুনে তার বান্ধবী হেসে নিজে পায়জামা পায়ের কাছ থেকে কিছুটা উপরে তুলে মেয়েটাকে বলে, দোস্ত দেখ তো, পা দুটো এমন টকটকে ছিল কিনা। যতবার এই গল্পটার কথা দোলার মনে পড়ে, ততবার তার অন্তরাত্মা কেঁপে ওঠে। যদিও দোলা সবসময় আয়াতুল কুরসি পাঠ করে, ফোনটা লাগামহীন বেজে চলেছে। দোলা জানে এই সময় কে ফোন দিতে পারে। হাত বাড়িয়ে ফোনটা তুলে নিয়ে তার অনুমান সঠিক হয়েছে দেখে দোলা মুচকি হাসে। বিলম্বিত না করে দ্রুত স্ক্রিন চালিয়ে কলটা রিসিভ করে চুপ করে থাকে। ওপাশ থেকে কাঙ্ক্ষিত প্রিয় কণ্ঠস্বর, প্রিয় ডাকটা শুনতে পায় দুলি। দোলা দু চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নেয়। এই ডাকটা যতবার সে ওই মানুষটার থেকে শোনে, আরো একবার শোনার তৃষ্ণা পায় তার। জারিফ বলে, চুপ করে আছিস কেন, শুনছিস? বলো। আর তুই তোকারি করবে না। জারিফ নিশ্চুপ হেসে বলে, দুপুরে একবার বের হতে পারবে? এই আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে? দোলা অবাক হয়। খুব প্রয়োজন। অপ্রয়োজন বলতে চাইছি। সরি, চাইছো। নীরব হয়ে আছে দোলা। জারিফ তার স্বভাবসুলভ নর্ম স্বরে বলে, উঠে কুটুম বাড়ির সামনে চলে আয়। দূর, এসো। ধুর, আয়। দোলা হেসে ফেলে। কিছুক্ষণ হেসে নিয়ে সে চুপ করে যায়। দোলা আর কোনো কথা থাকে না, থাকলেও মানুষটার কথা সামনে টিকবে না, তাই বাধ্য মেয়ের মতোই বলে, রাখছি, তৈরি হব। শহরের পাশ ঘেঁষে বয়ে চলা বিষখালী নদীর এই রেস্তোরাঁ, এখান থেকে সরাসরি নদীটাকে উপভোগ করা যায়। খাবার মানও বেশ ভালোই। জারিফ সবসময় দোলাকে এখানে নিয়ে আসে। শহরের প্রাণকেন্দ্রে বড় বড় দামি রেস্তোরাঁগুলো থেকে দোলা এখানে এসে স্বস্তি পায়। তার কারণ জায়গাটা বেশ নিরিবিলি। রিকশাওয়ালাকে থামিয়ে দোলা নেমে পড়ে। ঠিক তখনই তার পাশে একটা বাইক এসে থামে। দোলা পাশে ফিরে তাকিয়ে জারিফকে আবিষ্কার করে। জারিফ দোলার দিকে এক পলক তাকিয়ে রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে নিচু স্বরে বলে, ভিতরে যা, 3 নম্বর কেবিন বুক কর। আমি বাইকটা পার্ক করে আসছি। রেস্তোরাঁ মোটামুটি মানের হলেও এর ভিতরে ঠাক্কার চমৎকার। এখানে রিভার সাইডে ছোট্ট ছোট্ট গুটি কয়েক কেবিনের
কামরা তৈরি করা, কামরাগুলোতে দরজা নেই, পর্দা দেওয়া, তাতে দুটো চেয়ার, একটা টেবিল, প্রেমিক যুগলের যেন আদর্শ স্থান। এইবার প্রথম বর্ষে থাকবে দোলা। জন্মদিনে দিন জারিফ নিয়ে এসেছে, তারপর থেকে অন্য কোনো রেস্তোরাঁয় তারা দেখা করে না। এখানে এই কুটুমবাড়ি রিভারভিউ কিচেনেই আসে। দোলার নদী দেখছিল। এই খড়খড়ে রোদে গুটি কয়েক জেলে নৌকা ভেসে বেড়াচ্ছে নদীর মাঝখানে। এখান থেকে কিছুটা দূরে জেলা লঞ্চ টার্মিনাল। বাহাদুর চাঁদ নামে একটা বিশাল লঞ্চ ভিড়ে আছে টার্মিনালে। সম্ভবত সেটি ধোয়া মোছা কাজ চলছে। শয়ে শয়ে যাত্রী নিয়ে বিকেল 4টায় বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে বলে। জারিফ ক্যাবিনের পর্দা সরিয়ে ভিতরে ঢুকে। অর্ধকল্পকার পরে জাহিফের ম্যান পারফিউমের সুগন্ধ আলোড়িত হয়ে যায় ক্ষুদ্র কামরাটা। আলোড়ন তোলে দোলার অন্তরে। দোলা নড়েচড়ে বসে। সে এই সুগন্ধিটাতে স্বস্তি খুঁজে পায়। চোখ খুলে জারিফের দিকে তাকিয়ে বলে, আজ না তোমাকে বাড়িতে মেহমান? জারিফ দোলার মুখোমুখি চেয়ার বসতে বসতে বলে, কেন ডেকেছ? মানে এই অসময়? বিকেলে তো ডাকতে পারতে। জারিফ এতক্ষণে দোলার মুখের দিকে ভালো করে তাকায়। প্রসঙ্গে পাল্টে দোলার চোখে চোখ রেখে বলে, সকালে কি ছিল তোদের মিলে? আবার তুই বল। জারিফ আর বাইকের চাবি আর মোবাইল ফোনটা টেবিলের উপর রাখতে রাখতে বলে, তুমি জানো তো কি থাকবে? মিনমিন করে বলে দোলা, আলু ভর্তা আর পাতলা ডাল। ওয়েটার আসে অর্ডার নিতে। জারিফ এক প্লেট ভাত, খাসির মাংস, ইলিশ মাছ, ইলিশের ডিম ভাজা, চিংড়ি দু পাঁচও অর্ডার করে দোলার মুখের দিকে তাকিয়ে বলে, রসমালাই খাবি নাকি দই? দোলা অস্ফুট স্বরে বলে, দই। ওয়েটার অর্ডার নিয়ে চলে যায়। জারিফ দোলার দিকে তাকিয়ে বলে ওঠে, তোর সেমিস্টার ফাইনাল কবে? সম্ভবত সামনের মাসে 14 তারিখ। পড়িস ঠিক মতো নাকি সারাদিন টিউশনি করিয়ে বেড়াস? দোলার চোখ জারিফ বলে থাকে, তোর এত ইগো কেন? তুই তোকারি বন্ধ কর। তবে জবাব করব না। তাহলে দেবও না। ওয়েটার এসে খাবার পরিবেশন করে দিয়ে যায় টেবিলে। জারিফ বলে, নিয়ে খা। তুমি খাবে না? না, বাড়িতে গিয়ে খাবো। তাহলে এলে কেন এখন? কারণ তুই খাবি তাই। এখন খা। রোজ রোজ এসব কি? তোকে সামনে বসে খেতে দেখতে ভালো লাগে। তুই বোধহয় প্রথম প্রেমিক যার প্রেমিকাকে শাড়িতে নয়, এঁঠো হাতে গাফুস গুফুস মুখে লোকমা তুলতে দেখতে ভালো লাগে। জারিফ নিষ্প্রভ। দোলা একদৃষ্টি জারিফের দিকে তাকিয়ে থাকে। জারিফ নিষ্প্রভতা ঠেলে সরিয়ে বলে ওঠে, আমার পাঠানো টাকাটা ফিরিয়ে দিলি কেন? কেন নেব? কেন তুমি আমায় পালবে? আমি কি তোমার বউ? হবি তো যখন হব তখন। আর এত টাকা কই পাও? নিজেও তো মামির কাছ থেকে নাও। ও আমার টাকা, আমার কামাই করা। দোলা কিছু না বলে খাওয়া শুরু করে। জারিফ দেখতে থাকে দোলাকে। দোলা এক পলক জারিফের দিকে তাকিয়ে বলে, ওঠো, তুমি খুব বাজে প্রেমিক, কিন্তু খুব ভালো স্বামী হব। সাথে সাথে জবাব দেয় জারিফ। দোলা খাওয়ার থামিয়ে মানুষটার দিকে তাকায়, কতটা আত্মবিশ্বাস সাথে জারিফ বলছে কথাটা। দোলার মন ও মস্তিষ্কে ছেয়ে যায় সহানুভূতি, কিন্তু কিছু সময়ের জন্য চোখ নামিয়ে আবারও খাওয়ার মন দেয়। জারিফ বলে, গান শুনবি দুলি? দোলা কিছু বলার আগে জারিফ নদীর পানিতে দৃষ্টি স্থির রেখে গাইতে শুরু করে। আর কিছুক্ষণ তারপরে বেলার মুখ 4টা লাইন গেয়ে জারিফ দোলার সুশ্রী গোলগাল মায়াভরা মুখটার দিকে তাকায়। ওই চাউনি সরাসরি আঘাত হানে দোলার বটপক্ষে। দোলা খাওয়া বাদ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। জারিফ বলে, আরে খাচ্ছিস না? কেন, খা। দোলা অস্ফুট স্বরে বলে ওঠে, আমরা বিয়েটা কবে করছি জারিফ? আমার বিয়েটা কবে করছি জারিফ? সরাসরি এই প্রশ্নটিতে জারিফ কিছু হকচকায়। এমনিতেই দোলা কখনো সরাসরি বিয়ের কথা তোলে না।
আজই প্রথম এমন হলো। কণ্ঠে ছিল অধীরতা। জারিফের থেকে দোলা কোনো উত্তর না পেয়ে হাত ধুয়ে ফেলে। তার খাওয়া হয়ে গেছে। জারিফ নিষ্প্রভ বসে ছিল। দোলাকে হাত ধুতে দেখে সে টিস্যু বক্স থেকে টিস্যু বের করে দোলার দিকে এগিয়ে নিয়ে বরাবরের মতোই বলে, পেট ভরেছে? বরাবরের মতো দোলাও চোখ ভিজিয়ে উঠতে চায় এবং সে বরাবরের মতোই তা পাত্তা না দিয়ে উপর নিচে মাথা ঝাঁকায়, মুখে বলে, চল ওঠ, আর একটা বেজে গেছে, তুমি বাড়িতে যাবে, খাবে। ওয়েটার এসে বিল নিয়ে যায়। জারিফ চুপচাপ উঠে দাঁড়ায়। দোলা নিজের ব্যাগ কাঁধে তুলে নেয়। রেস্তোরাঁর বাইরে এসে জারিফকে বাইকের কাছে এসে দাঁড়ায় দোলা। জারিফ বাইকে উঠে চারপাশে তাকিয়ে উঁচু গলায় ডেকে একটা রিকশা দাঁড় করায়। দোলাকে ইশারা করে রিকশাতে ওঠে। দোলা রিকশায় উঠে বসতে জারিফ রিকশাওয়ালাকে সার্কিট হাউস মাঠে নিয়ে যান। দোলা জারিফের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে জারিফের উত্তর দেয় না। রিকশা চলতে শুরু করলে বাইক দিয়ে রিকশার পিছু পিছু যেতে থাকে। বরগুনা সদরের সার্কিট হাউস মাঠটা দুপুর সময়টা বরাবর শান্ত, নিরিবিলি এবং নিস্তব্ধ একটা স্থান। শুধুমাত্র বিকেল এবং সকাল সময়টা ভিন্ন রূপ থাকে। বিকেলের সময়টা লোকসমাগম বাড়ে, ফুচকার ভ্যান আসে তরুণ তরুণীরা, আসে মধ্যবয়সী অভিভাবকের দল তাদের বাচ্চাদের নিয়ে বৈকালিক ভ্রমণে। সকালেও সরকারি কর্মকর্তারা জগিং করতে আসে এই স্থানে। এখন সময় ৩টা ২৭ মিনিট। আশেপাশে তাকালে কাকপক্ষীও দেখা যাচ্ছে না। শুধু মহিলা কলেজ থেকে সদর হাসপাতাল বরাবর রাস্তাটা দুই একটা পায়ে চালিয়ে রিকশা দেখা যাচ্ছে। আকাশটাও কেমন গুমোট হয়ে যাচ্ছে, তবে মেঘের দলা এত তাড়াতাড়ি যে এই মফস্বলে ঝাঁপিয়ে পড়বে না তা নিশ্চিত। জারিফের ফোনে ওয়েদার ট্রাকটা তাই বলছে। সে একটা বেঞ্চে বসে আছে চুপচাপ, নির্বাক চিত্রে। তার ডান পাশে বসেছে দোলা, মাঝখানে ১ হাত দূরত্ব, সেখানে রাখা দোলার ব্যাগ আর একটি বই। জারিফের বাম পাশে একটা শপিং ব্যাগ। দোলা নীরবতা ভেঙে বলে উঠে, তুমিও রেস্তোরাঁয় খেয়ে নিলে পারতে। আসলে খিদে নেই, ব্রেকফাস্ট করছি 12:30টার সময়, তাই ভাবলাম যখনই খিদে পাবে তখন বাড়িতে যাব। খাওয়া দাওয়া নিয়ে বড্ড অনিয়ম করো তুমি। হ্যাঁ, আমি করি, আর গ্যাস্ট্রিকের ওষুধ সারা বছর তুই খাস। দোলার মুখ শুকনো করে বসে আছে। জারিফ তার বাম পাশ থেকে একটা প্যাকেট উঠিয়ে দোলার ব্যাগের উপর রাখে। দোলা বলে, কি এটা? ঔষধ? আবার আমার প্রেসক্রিপশন কই পেলে তুমি? সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে 1 মাসের ওষুধ আছে, শেষ হলে আমাকে বলবি। দোলা চুপ করে থাকে। মানুষটা নিষেধ করেও লাভ নেই, সে এসব করবে। সে নিচু স্বরে বলে, তুমি প্লিজ তুই তোকারি করাটা বন্ধ করবে। জারিফ হেসে ফেলে, বলে, কি সমস্যা বললে? তোর মান কমবে? তুই বললে বেশি ভালো লাগে। দোলা মাথা ঘুরিয়ে নেয়। জারিফ খানিক বাদে বলে উঠে, বিয়ের কথা তুলছে বাড়ি থেকে তোমার? দোলা তাকায় না জারিফের দিকে, শুধু মুখে বলে হুম। জারিফ পুনরায় চুপ হয়ে যায়। কেউ আর কোনো কথা বলে না। বেলা গড়িয়ে পড়েছে। সার্কিট হাউস পাশে ২-১ জন লোক টিকটিকি দেখা যাচ্ছে। একটা ফুচকার ভ্যান চলে এসেছে। জারিফ সেদিকে তাকিয়ে বলে ওঠে, আর ৬ মাস সময় দিতে পারবো না। তারপর কি হবে? শিরদাঁড়ায় জোর আসবে, কারো দায়িত্ব নেওয়ার মতো জোর। এখন কিভাবে নিচ্ছ তবে? এগুলো খুচরা দায়িত্ব, বেকাররা এইসব নিতে পারে। কথা সাজাতে হবে না, মামি আমাকে মানবে না তা আমি জানি। যাবা সত্য, আগুনে ঝাঁপ দিয়েছি পূর্ব বলে। তবে তুমি যদি ভেবে থাকো মামিকে মানাতে না পারলে চাকরিটা পেয়ে আমাকে নিয়ে আলাদা হবে, এমন পরিকল্পনা করলে জেনে নাও অমন বিয়েতে আমার সম্মতি নেই। তাহলে কি চাস তুই? সরাসরি দোলার মুখে পানি চেয়ে প্রশ্ন করে বসে জারিফ। তোমার চেয়ে বেশি কেউ জানে না জারিফ, আমি কি চাই।
চাকরিটা পেয়ে মাকে মানিয়ে নেব। ঠিক আছে তবে, বললাম তো অপেক্ষায় আছি। দুজনে নীরবতা পালন করে ব্যস্ত। অদ্ভুত একজোড়া প্রেমিক, অদ্ভুত নীরব প্রেম বিনিময়। না কেউ মুখ বলল দুটো প্রেমময় কথা, না আঙ্গুল আঙ্গুল ছুলো থাকে। সেভাবে চুপি চুপি নীরবে সবটা শুরু হয়েছিল। বছর চারেক আগে সেভাবেই দুজন বসে আছে নীরব।